আমার 21শে বইমেলা 2025 এই আয়োজনে আমার একটি বই বের হয়েছে এবার। মূলত আজকে এই বইটি নিয়ে কথা বলার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই বইটি মূলত শিশুদের জন্য এবং এটা একটি অনুবাদ মূলক একটি বই এবং বিভিন্ন সোর্স থেকে, বিশেষ করে বিভিন্ন ওয়েবসাইট, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত ডাইনোসর রিলেটেড, ছোটদের ডাইনোসর, এবং এটা মূলত ছোটদের জন্য শিশুদের একটি বই এবং ক্লাস 5 থেকে শুরু করে অথবা তারও নিচে, যেমন 3-তে পড়ে যারা, তাদের থেকে এবং 16 বছর বয়স পর্যন্ত সবারই হয়তো এই বইটি আগ্রহ জন্মাবে আমি মনে করি। কারণ বইটিতে যা রয়েছে কিছুটা বিজ্ঞানের বিষয় রয়েছে, আবার আনন্দ দেয় এমন কিছু ছবি রয়েছে, অর্থাৎ গ্রাফিক্যাল যে একটা বই। এবং এখানে ডাইনোসর সম্পর্কিত আমরা বইগুলোর একটু ভিতরে প্রত্যেকটা পেজে আমরা দেখি কি লেখা রয়েছে। যেমন এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মেক্সিকোর চিকচুলাভ নামক গ্রহাণুতে আঘাত না হলে হয়তো ডাইনোসর আজও জীবিত থাকতো, কুনিহো কাইহো। অর্থাৎ এখানে আমার যে সুপারভাইজার, উনি একজন স্বনামধন্য গবেষক এবং উনি মূলত ডাইনোসর এবং প্রিহিস্ট্রিক লাইফ এবং এনভায়রনমেন্ট নিয়ে মূলত উনি গবেষণা করে। তার একটি গবেষণার লব্ধ একটি কথা যে ডাইনোসররা বর্তমানে মেক্সিকোর চিকচুলাভ নামক জায়গায় যদি আঘাত না হানতো, উল্কা, যেটা আমরা মেটেরয়েড ইম্প্যাক্ট বলি, তাহলে হয়তো ডাইনোসর আজও বসবাস করতে পারতো। কারণ ডাইনোসরের ব্যাপ্তি অনেক বেশি ছিল, 16 কোটি বছর ধরে তারা বসবাস করতো পৃথিবীতে। ডাইনোসর হঠাৎ করেই বিলুপ্ত হয়ে যায়নি, এর রয়েছে অনেক প্রেক্ষাপট, অনেক ইতিহাস। সেই ডাইনোসরদের নিয়েই মূলত আমার এই বইটি। এখানে যেমন এটা ফ্রন্ট পেজ, এটা দেখতে পাবেন। এরপরে রয়েছে ডাইনোসরের যে প্রকাশকদের তথ্যগুলো এখানে রয়েছে। এবং এখানে ভূমিকাতে আমি কি লিখেছি সেটা একটু আপনাদের একটু পড়ে শোনাই। আজ থেকে 66 মিলিয়ন বছর আগে, 6.6 কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরদের সর্বশেষ পদচারণা ছিল। মানুষ সৃষ্টির বহু পূর্বে পৃথিবীতে ডাইনোসর বসবাস করত। কোনো কোনো ডাইনোসর অতি বৃহৎ আকারে মানুষের চেয়ে কয়েক গুণ বড় আর শক্তি ছিল অনেক বেশি। তারা মূলত মাংসাশী, তৃণভোজী এবং সর্বভুক প্রাণী। স্থলভাগে বসবাস করতে তারা বেশি পছন্দ করত। বিজ্ঞানীদের ধারণা, বর্তমান মেক্সিকোর চিকচুলাভ নামক জায়গায় মহাশূন্য থেকে একটি বৃহৎ উল্কাপাত হয়, যার ফলে পৃথিবীতে কয়েক কোটি বছর ধরে বসবাস করা বৃহৎ প্রাণীর বিলুপ্তি হয়। ছোটদের ডাইনোসর খণ্ডে যে সমস্ত ডাইনোসরগুলো দেখানো হয়েছে তারা মূলত বর্তমান ইন্ডিয়াতে বিভিন্ন প্রদেশে বসবাস করত। মূলত এখানে আমি ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এবং আফগানিস্তান, এই যে পুরো অঞ্চলটাকে আমি দেখানোর চেষ্টা করেছি। যেহেতু ভারতীয় এবং ভারত ভূখণ্ডে বর্তমানে বেশি ডাইনোসরের ফসিল পাওয়া গিয়েছে এবং সেজন্যই এটাকে ফোকাস করা হয়েছে। যদিও কয়েকটি ডাইনোসর ইন্ডিয়া সহ আর্মেনিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স বসবাস করত। ইন্ডিয়াতে প্রধানত মধ্যপ্রদেশ, তেলেঙ্গা, তামিলনাড়ুতে বসবাস করত। ইন্ডিয়াতে বসবাস করে ডাইনোসরগুলোর মধ্যে টাইটানোসরাসই সর্ববৃহৎ সম্ভবত। যাই হোক, এখানে একটা ম্যাপ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ম্যাপে যেটা দেখানো হয়েছে পুরো টাইম স্কেলটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। টাইম স্কেল অর্থাৎ এখানে ডাইনোসররা বসবাস করত। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনোসররা মূলত বসবাস করত। এই যে টাইম স্কেলটা দেওয়া আছে এখানে 250 মিলিয়ন বছর, 10 লক্ষে 1 মিলিয়ন আমরা জানি, 250 মিলিয়ন মানে 25 কোটি থেকে ট্রায়াসিক সময়ে 23 কোটি বছর থেকে পূর্বে এই ডাইনোসরদের উত্থান, এবং এটার শেষ হয় 6.5 কোটি বছর পূর্বে। অর্থাৎ এই সময়টা দূরে তারা বসবাস করত, বৃহৎ একটি টাইম, প্রায় 16 কোটি বছর ধরে। সেই তুলনায় মানুষের মাত্র 2 লক্ষ বছর আগে মানুষ পৃথিবীতে আবির্ভাব হয় এবং মানুষের প্রথম দেখা, মানুষের যে আবির্ভাব 2 লক্ষ বছর
2 লক্ষ বছর পূর্বে, সেই তুলনায় ডাইনোসর অনেক বেশি সময় ধরে এত বৃহৎ একটি প্রাণী পৃথিবীতে বসবাস করেছে। আপনারা হয়তো কখনো লক্ষ্য করেছেন যে কোনো একটি গাছ লাগানোর পরে প্রয়োজনীয় পুষ্টি অথবা মাটির গুণগত মান অথবা পানির অভাবে গাছটি ধীরে ধীরে মারা যায়। ডাইনোসরগুলোও ঠিক তেমনি পরিবেশের বিপর্যয় হওয়ার কারণে এবং পরিবেশ অনুকূলে না থাকার কারণে ডাইনোসরগুলো ধীরে ধীরে তাদের যে জীবন তারা নিঃশেষ করতে বাধ্য হয়। পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে মূলত মারা যায়। যখন উল্কাপাত হয় তখন সূর্যের যে কিরণ পৃথিবীতে পৌঁছাতে না পারে এবং পরিবেশের বিপর্যয় ঘটে, বৈশ্বিক উষ্ণতা এবং অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে যেখানে বৈজ্ঞানিক গবেষণার ফল থেকে পাওয়া যায়। যাই হোক, সেই বিষয়ে আমরা যাব না। ডাইনোসর মূলত বিলুপ্ত হয় ধীরে ধীরে, হঠাৎ করে কোনো একদিন সমস্ত প্রাণীগুলো মারা গেল এরকম নয়। তো যাই হোক, মূলত এই বইটাতে আমি সেই বিষয়গুলো তুলে ধরিনি, বৈজ্ঞানিক বিষয়গুলো এখানে আসেনি। শুধুমাত্র বাচ্চাদের, শিশুদের মনোরঞ্জনের জন্য এত বড় একটা প্রাণী যে মারা গিয়েছিল সেই বিষয়গুলোকে মনে করিয়ে দেবে। তারপরে এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশে আমরা কেন ডাইনোসরের ফসিল দেখতে পাই না। সেই বিষয়টা সংক্ষেপে এখানে একটু বলার চেষ্টা করেছি আমি। এখানে যেমন আমি একটু পড়ে শোনাই এখানে কি লিখেছি। হয়তো আপনারা যখন আপনাদের ছোট ছোট সুন্দর ছেলে মেয়েদের হাতে যখন এই বইটি তুলে দিবেন তখন হয়তো এটা প্রশ্নটা আসতে পারে, অথবা এই প্রশ্নটা যখন আপনারা আপনাদের ছেলে মেয়েদের সাথে যখন গল্প করবেন তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। এটা দেখবেন যে তাদের মনে অনেক প্রশ্নের একটা জন্ম হবে এবং অনেক বৈজ্ঞানিক এবং পৃথিবীর ইতিহাস সম্বন্ধে তারা জানার চেষ্টা করবে। ছোটকাল থেকেই আমাদের মূলত শিশুদের হাতে মোবাইল ডিভাইস না তুলে দিয়ে, কান্না করলেই মোবাইল ডিভাইস তুলে দেওয়া হাতে, এটা না করে আমরা এরকম ছোট ছোট শিশুদের বই আমরা যদি তুলে দিতে পারি তাহলেই হবে তারা নতুন প্রজন্ম অনেক এগিয়ে যাবে। যাই হোক, বাংলাদেশে কেন ডাইনোসর বসবাস করতো না তার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আমি এখানে। আমি কি লিখেছি সেটা একটু পড়ে শোনাই। ভারতের মাটি অনেক প্রাচীন, অর্থাৎ মাটি বলতে এখানে পাথর অথবা মাটি, ভূখণ্ড বলতে বোঝানো হয়েছে, প্রায় 25 কোটি বছর এর বেশি পুরাতন। ডাইনোসরের যুগ ছিল 6.6 মিলিয়ন বছর আগে। ভারতে 6.6 কোটি বছর আগে ডাইনোসর বসবাস করত। 6.6 কোটি বছর আগে উল্কা আঘাতের ফলে ডাইনোসরের বিলুপ্তি হয় বলে ধারণা করা হয়। তারপর থেকে এই পৃথিবীতে আর কোনো ডাইনোসর নেই। বাংলাদেশে নদী বহনকৃত পলিমাটি জমা হয়ে গঠিত হয়। সমস্ত পলিমাটি গঙ্গা নদী ব্যবস্থা দ্বারা বঙ্গোপসাগরে বহন করা হয় এবং ডেল্টা বাংলাদেশ গঠন করেছিল। এই প্রক্রিয়া যদিও এখনো চলমান। এই গঠন প্রক্রিয়া তুলনামূলকভাবে নতুন। হিমালয় পর্বতমালা গঠনের কারণে গঙ্গা নদী ব্যবস্থা শুরু হয়েছিল। ডেল্টা গঠনের বিস্তারিত ইতিহাস জানতে হলে হিমালয় পর্বতমালা গঠনের ইতিহাসও জানতে হবে। 6.6 কোটি বছর আগে হিমালয় পর্বতমালা ছিল না। 6.6 কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ অস্ট্রেলিয়ান উপমহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ হয়ে হিমালয় পর্বতমালা গঠন করে। হিমালয় গঠনের পূর্বে এই স্থানটি ছিল একটি সমুদ্র, যাকে বলা হয় তেথিস সাগর। এই সমুদ্রটি অদৃশ্য বলতে টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণেই সেই সমুদ্রের জায়গাটা দখল হয়ে যায় এবং এটা হিমালয় পর্বত গঠন করে। অনেক পরে এই ডেল্টা প্রক্রিয়া শুরু হয়েছিল, যা এখন বাংলাদেশ। উপরের টেকটনিক প্লেটের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশের ডাইনোসরদের বসবাসের উপযোগী ভূমি থাকার কোনো ইতিহাস নেই। ঠিক একইভাবে যেহেতু ডাইনোসরের ফসিলগুলোই আমাদেরকে প্রমাণ করে যে ডাইনোসরগুলো পৃথিবীতে বেঁচে ছিল, যেহেতু ভারতীয় উপমহাদেশে যেমন মিজোরাম, ত্রিপুরা অথবা মেঘালয় এই অঞ্চলের যে পাহাড়গুলোতে আমরা ডাইনোসর
ফসিল খুঁজে পাই, এবং তেলেঙ্গা, যেটা আমি এর আগে বলেছি, সেই জায়গা থেকে আমরা ডাইনোসরের ফসিলগুলো থেকেই প্রমাণ পাই যে সেখানে ডাইনোসর বসবাস করতো। কিন্তু বাংলাদেশে যেহেতু এই ধরনের ফসিল পাওয়া যায় না, তাই ধারণা করা হয় বাংলাদেশে কোনো ডাইনোসর ছিল না। যাই হোক, এই বইটি মূলত একটি শিশুতোষমূলক এবং শিশুদের মনোরঞ্জন করবে। এই বইটি আশা করি ভালো লাগবে। বইয়ে অনেকগুলো ডাইনোসরের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ডাইনোসরগুলো কিভাবে বসবাস করতো, কোথায় তাদের খাবার, তাদের বসবাসের স্থান, সামগ্রিক বিষয়গুলো কত বড় দেখতে এবং কত মানুষের তুলনায় কত বড় একটি সচিত্র একটি এখানে রয়েছে। বইটি মূলত রয়্যাল পাবলিকেশনস থেকে প্রকাশিত। ধন্যবাদ রয়্যাল পাবলিকেশনসকে। যাই হোক, আপনারা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এই বইটি দেখতে পারেন। আমাদের বইমেলাতে বইটি থাকবে রয়্যাল পাবলিকেশনসের স্টলে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।